এবার আসি আমি দ্বিতীয় পত্রে, তখন প্রথম পত্র লিখলাম, এবার হচ্ছে দ্বিতীয় পত্রে। দ্বিতীয় পত্রে আমি তোমার তৃতীয় অধ্যায়টা যাই। তৃতীয় অধ্যায় কি? পরিমাণগত রসায়ন। হ্যাঁ, রসায়নের পরিমাণগত কি আছে দেখো, মোল এবং অ্যাভোগাড্রো সংখ্যা। হ্যাঁ, প্রথমে আছে কি? মোল এবং অ্যাভোগাড্রো সংখ্যা। তো মোল সংখ্যা আমি কিভাবে বের করব? মোল সংখ্যা হলো এন। মোল সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এটাকে আমরা বের করব W/m দ্বারা। W কি? ভর। এম কি? আণবিক ভর। আচ্ছা, আমি যদি ভর ডিভাইডেড ভর তোমার আণবিক ভর দ্বারা ভাগ দেই, তাহলে কি বের হবে আমার? ভরকে যদি আণবিক ভর দ্বারা বের করি, তাহলে আমরা মোল সংখ্যা পাবো। সেম আমি যদি তোমার ভলিউমকে 22.2 দ্বারা ভাগ দেই, তাহলে কী পাবো আমি? ভলিউমের আয়তনকে যদি আমি 22.4 দিয়ে ভাগ দেই, তাহলে আমি মোল সংখ্যা পাইতেছি। আবার সেমভাবে আমি যদি তোমার কি মোলারিটির সাথে আয়তন যোগ করি, তাইলেও আমি মোল সংখ্যা পাইতেছি। আবার তোমার অণু বা পরমাণুর সংখ্যাকে যদি আমি 6.022 × 10⁻23 দ্বারা ভাগ দিই, তাইলেও আমি মোল সংখ্যা পাইতেছি। দেখো, সবগুলো একটার সাথে রিলেটেড, সবগুলা একটার সাথে রিলেটেড, সবগুলো একটার সাথে রিলেটেড। দেখো, সবগুলো একটার সাথে রিলেটেড। আমি এইটা থাকলে আমি এইটা বের করতে পারবো, এইটা থাকলে আমি এইটা বের করতে পারবো, এইটা থাকলে আমি এইটা বের করতে পারবো। হ্যাঁ, এইভাবে একটার সাথে একটা রিলেটেড। আর অ্যাভোগাড্রো সংখ্যাটা কি? অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে এই যে দেখলাম যে 6.022 × 10⁻23 কণা। এটা কি বলছে? অ্যাভোগাড্রো বলছে যে কোনো মৌলের 1 মোলের মধ্যে তাদের কণা থাকে বা তোমার পরমাণু সংখ্যা। হ্যাঁ, 1 মোল যদি আমি বলি 1 মোল হাইড্রোজেন, তখন কি হবে? ওইখানে কতটি হাইড্রোজেনের কণা আছে? 6.022 × 10⁻23। আবার যদি বলি আমি 1 মোল অক্সিজেন, তাহলে 1 মোল অক্সিজেন বলার সাথে সাথে এটা মাথায় আসবে যে 1 মোল অক্সিজেনের মধ্যে তোমার কণা পরমাণু থাকবে কি? মানে পরমাণু থাকবে হচ্ছে 6.022 × 10⁻23। আবার দেখো, এটা হচ্ছে পরমাণু। এবার যদি অণুর সংখ্যা বলি, ধরো 1 মোল পানি যদি বলি, পানি কি? তোমার হাইড্রোজেন আর অক্সিজেনের মিল। হ্যাঁ, হাইড্রোজেন অক্সিজেন মিল। তাহলে যদি আমি বলি 1 মোল পানি, তখন বুঝতে হবে কি? ওইখানে পানির কণা আছে কতগুলা? 6.022 × 10⁻23 কি? এবার আছে কি? অণু। হ্যাঁ, এবার আছে কি? অণু। আচ্ছা, দ্রবণের ঘনমাত্রা প্রকাশের কতগুলো একক আছে? দেখো, এটা হচ্ছে মোলারিটি, ppm মানে কি? পার্টস পার মিলিয়ন, শতকরা হার থেকে মোলারিটি। তো মোলারিটি বের করার সূত্র কি? এই দেখো, ডব্লিউ কি পাইছিলাম আমি একটুকে? ভরকে ভাগ দিচ্ছি কি দ্বারা? আণবিক ভর দ্বারা। উপরে ভরের সাথে গুণ হবে 1000, নিচে তোমার কি বলে? আণবিক ভরের সাথে গুণ হবে তোমার কি? ভলিউম। হ্যাঁ, এটা কি? মিলিলিটার। ভলিউমটাতে হবে কি? মিলিলিটার, ml। তো যদি আমি ভর এবং 1000কে ভাগ দিই আণবিক ভর এবং তোমার ভলিউম দ্বারা, তাহলে আমি মোলারিটি পেয়ে যাইতেছি। আর ppm কি? ppm তোমার পার্টস পার মিলিয়ন বের করি কীভাবে? ভরকে আমি যদি আয়তন দ্বারা ভাগ করি, হ্যাঁ, ভরকে যদি আয়তন দ্বারা ভাগ করি, আবার এই যে সেম জিনিস একইভাবে ppm এটাও বের করতে পারি যে মোলারিটির সাথে আমি আণবিক ভর, মোলারিটির সাথে আমি আণবিক ভর গুণ করব, তার সাথে আমি 10⁻23 বের করলে আমি পার্টস পার মিলিয়ন পেয়ে যাইতেছি। তো এইভাবে কি ওই শতকরা থেকে দেখো, ওই যে এক্স হলো কি? শতকরার পরিমাণ। এইভাবে আমি কী করতে পারি? শতকরা থেকে মোলারিটি বের করতে পারি। দেখো, মোলারিটির কিছু প্রকারভেদ আছে। তো এখানে পরীক্ষা দিয়ে দিতে পারে যে 25 ডিগ্রি তাপমাত্রায় জিনিসটা উল্লেখ থাকবে। হ্যাঁ, 25 ডিগ্রি তাপমাত্রা যদি দিয়ে দেয়। আচ্ছা, আবার একটা জিনিস আছে, প্রমাণ দ্রবণ যদি বলে দেয়। প্রমাণ দ্রবণ এর মানে কি? যার ঘনমাত্রা জানা থাকে, যার ঘনমাত্রা জানা থাকে সেই কি? প্রমাণ দ্রবণ। আচ্ছা, এবার দেখো, 25 ডিগ্রি তাপমাত্রা যদি উল্লেখ, মানে এটা দেয়া থাকবে বা এটা ধরে নিতে হয়, এটা স্ট্যান্ডার্ড। তো মোলার দ্রবণ যদি বলে, তাহলে বুঝবা 1 মোলার। মোলার দ্রবণ মানে 1 মোলার। সেমি মানে 0.5 মোলার। অনেক সময় এগুলো দিয়ে দিবে না, এই পাশের এগুলো দিয়ে দিবে না, লেখা দিবে যে মোলার দ্রবণ, সেমি মোলার, ডেসিমোলার, সেন্টিমোলার। ওই যে তোমার মিটার, কিলোমিটার, হ্যাঁ, বা তোমার সেন্টিমিটার প্রকাশ করে। মোলের ক্ষেত্রেও একই। মোলার দ্রবণ মানে 1 মোল, সেমিমোলার মানে 0.5 মোল, ডেসিমোলার মানে 0.1, মানে এটা 10 ভাগের 1 ভাগ, আর সেন্টিমোলার মানে কি? 0.01। আচ্ছা, জারণ বিজারণ, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা 9, 10 থেকে এটা পড়ে আসছি। জারণ বিজারণ একটু কনফিউজিং ব্যাপার আছে। আচ্ছা, জারক আর বিজারক। আচ্ছা, প্রথমে আমরা কি জানি? জারককে অক্সিডাইজার। ইলেকট্রন গ্রহণ করে কে? যে ইলেকট্রন গ্রহণ করে সে কি? জারক। জারক কি? ইলেকট্রন গ্রহণ করে কি হয়? নিজে বিজারিত হয়। হ্যাঁ, জারক করে ইলেকট্রন গ্রহণ করে হয় কি? বিজারিত।
জারণ ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়, উল্টা বিজারক কি করে, ইলেকট্রন বর্জন করে নিজে জারিত হয়। আচ্ছা, জারকের উল্টা বিজারক, জারক কলে ইলেকট্রন গ্রহণ, বিজারক কলে ইলেকট্রন বর্জন। জারক নিজে হয় বিজারিত, বিজারক নিজে হয় জারিত, উল্টা জিনিস। জারক ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়, বিজারক ইলেকট্রন বর্জন করে জারিত হয়। আচ্ছা, এবার দেখো এগুলো প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি জারকের উদাহরণ? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম ডাইক্রোমেট কি জারকের এক্সাম্পল, আর বিজারকের এক্সাম্পল কি ফেরাস সালফেট আর আচ্ছা রিপিট। আর এই দেখো এগুলো তোমার ফেরাস সালফেট, এগুলো হচ্ছে তোমার বিজারকের রিপিট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে তোমার কি জারকের উদাহরণ, আর বিজারকের উদাহরণ কি তোমার ফেরাস সালফেট যা আছে এগুলা। জারণ সংখ্যা কি? এবার দেখো মুক্ত মৌলের জারণ সংখ্যা সবসময় কত হয়? 0। জারণ সংখ্যা 0। আর অক্সিজেনের সাধারণত কত হয়? -2, আর পারঅক্সাইডে কত? -1। এগুলো তোমরা জানি রাখো, হ্যাঁ, যে তোমার কি বলে জারণ সংখ্যা কোনটার কত হয়। মুক্ত মৌলের জারণ সংখ্যা 0 হয়, অক্সিজেনে -2 হয়, পারঅক্সাইডে -1 হয়। জারণ সংখ্যা কি এগুলো আরও বিস্তারিত, এগুলো তোমাদের দরকার নেই। আচ্ছা, গুরুত্বপূর্ণ তুল্য সংখ্যা, হ্যাঁ, ইকুইভ্যালেন্ট নাম্বার। যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কত তুল্য সংখ্যা কত? 5। পটাশিয়াম ডাইক্রোমেটের কত? 6। এগুলো মুখস্থ করে রেখো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের 5, পটাশিয়াম ডাইক্রোমেটের 6, ফেরাস সালফেটের 1, আর অক্সালিক অ্যাসিডের কত? 2। হ্যাঁ, তাই এই যে দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই দুইটা কি জারকের উদাহরণ। হ্যাঁ, দেখলাম না মাত্র আমরা জারক, এই জারকের উদাহরণ পটাশিয়াম ডাইক্রোমেট আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাদের তুল্য সংখ্যা 5 এবং 6। আর এই পাশে দেখলাম কি বিজারক, বিজারকের উদাহরণ কি কি আছে তোমার? ফেরাস সালফেট আর অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, এই দেখো ফেরাস সালফেট অক্সালিক অ্যাসিড, এই দুটো কি আবার বিজারক, এই দুটো আবার বিজারক, এই দুটো জারক, এই দুটো বিজারক। একটা তুল্য সংখ্যা 5, 6 আর একটা 1 এবং 2, এই দুটো আবার। আচ্ছা, মিশ্রণের প্রকৃতি ও প্রশমন। প্রশমন তো একটু আগে আমরা দেখলাম, প্রশমন কাকে বলে। আচ্ছা, অ্যাসিড ও ক্ষারের মিশ্রণের ক্ষেত্রে তোমার কি এই সূত্রটা তোমার অ্যাপ্লাই করবা, এই সূত্রটা ভলিউম আর মোলারিটি, ভলিউম এবং মোলারিটি। আর ই কি? ই হলো যত অ্যাসিড ও ক্ষারের তুল্য সংখ্যা। ওই জায়গায় একটু তুল্য সংখ্যা দিয়ে দিছে না, E1 I1, যদি দুইটা থাকে অবশ্যই থাকবে, তাতে তুল্য সংখ্যা হবে E1 E2 V3। ভলিউম দুইটা দেওয়া থাকলে দুইটা, মোলারিটি দুইটা থাকলে দুইটা, যে কোনো একটা অনুপস্থিত থাকলে বাদ বাকি থাকলে তুমি এটা বের করতে পারবা। আচ্ছা, লিমিটিং বিক্রিয়ক কি? একটা ইন্টারেস্টিং জিনিস, পরীক্ষায় অনেক আসে। লিমিটিং বিক্রিয়ক কি? বিক্রিয়ায় যে বিক্রিয়কটি আগে শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। মানে দুইটা জিনিস বিক্রিয়া করতে দিলাম আমি, হ্যাঁ, দুইটা জিনিস বিক্রিয়া করতে দিলে যেটা আগে শেষ হয়ে যাবে, যেটা আগে শেষ হয়ে যাবে, দুইটা জিনিস বিক্রিয়া করতে দিলে যেটা আগে শেষ হয়ে যাবে কি ওইটাই লিমিটিং। লিমিট মানে কি? সীমাবদ্ধ, হ্যাঁ, বোঝাই যায় যেটা সীমাবদ্ধতা আছে। তাহলে কি লিমিটিং, যে বিক্রিয়ার মধ্যে যে বিক্রিয়কটি আগে শেষ হয়ে যাবে, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, চারটা হইতে পারে, সেই বিক্রিয়কের মধ্যে যেটা আগে শেষ হয়ে যাবে সেটাই কি তোমার লিমিটিং বিক্রিয়া। ধরো এবার আসো বের করেন, প্রতিটি বিক্রিয়কে প্রদত্ত মূল সংখ্যাকে সমীকরণের সহগ দিয়ে ভাগ করতে হবে। কিভাবে বের করতে হয়? এটা বের করার নিয়ম কি? প্রতিটি বিক্রিয়কে প্রদত্ত মূল সংখ্যাকে সমীকরণের সহগ দিয়ে ভাগ করতে হবে, যার ভাগফলের মান সবচেয়ে কম সেটি লিমিটিং বিক্রিয়ক হবে। এটা তো দেখলাম আমরা বইটাম। এবার আমরা একটা উদাহরণ দেখার চেষ্টা করি, তাহলে বুঝবা যে লিমিটিং বিক্রিয়া কীভাবে বের করে। ধরো একটা বিক্রিয়া আছে হাইড্রোজেন এবং অক্সিজেন, হাইড্রোজেন অক্সিজেন মিলে কী করতে হলো? পানি করলো। হাইড্রোজেন আছে কত? 2 মোল, অক্সিজেন আছে কত? 1 মোল, আর পানি উৎপন্ন করলো কত? 2 মোল। আচ্ছা, এবার ধরা যাক, ধরে নিলাম আমি যে হাইড্রোজেন আমি দিলাম 4 মোল, হাইড্রোজেন দিলাম কত? 4 মোল দিলাম, আর অক্সিজেন দিলাম কত? 1 মোল। হাইড্রোজেন দিলাম আমি 4 মোল, অক্সিজেন দিলাম 1 মোল। এখন আমরা সমীকরণ, এই যে এটা তো একটা সমীকরণ, হ্যাঁ, এখান থেকে আমরা জানি কি 2 মোল হাইড্রোজেনের জন্য দরকার হচ্ছে 1 মোল অক্সিজেন। 2 মোল হাইড্রোজেনের জন্য দরকার 1 মোল অক্সিজেন। খেয়াল করো, আমি এটা ধরে নিয়েছি কিন্তু যে 4 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেন, এটা আমি নিলাম, ধরে নিলাম। কিন্তু আমরা সমীকরণ অনুযায়ী দেখি কি 2 মোল হাইড্রোজেনের জন্য লাগে হচ্ছে 1 মোল অক্সিজেন, ঠিক আছে। এখন 1 মোল অক্সিজেন থাকলে প্রয়োজন হবে কত? 2 মোল। আচ্ছা, 1 মোল অক্সিজেনের জন্য প্রয়োজন হবে কত? 2 মোল হাইড্রোজেন। কিন্তু আমাদের কাছে হাইড্রোজেন আছে কত? 4 মোল, অতিরিক্ত আছে না? 2 মোল অতিরিক্ত আছে না? যে 1 মোল অক্সিজেনের জন্য লাগে হচ্ছে 2 মোল হাইড্রোজেন। তাহলে আমরা নিছি কত? 4 মোল হাইড্রোজেন নিছি, 1 মোল অক্সিজেন নিছি। তাহলে আমাদের কাছে কি অতিরিক্ত হাইড্রোজেন থেকে যাবে, এবং আর আগে শেষ হয়ে যাবে কে? অক্সিজেন শেষ হয়ে যাবে, আগে অক্সিজেন শেষ হয়ে যাবে। এর জন্য কি অক্সিজেন হচ্ছে এখানে লিমিটিং বিক্রিয়ক। কারণ 1 মোল অক্সিজেনের জন্য লাগে হচ্ছে 2 মোল হাইড্রোজেন, হ্যাঁ, 1 মোল অক্সিজেনের জন্য লাগে হচ্ছে 2 মোল হাইড্রোজেন, আর আমরা নিচে কত? 4 মোল হাইড্রোজেন। তাহলে
কি আমাদের অক্সিজেন হাইড্রোজেন অবশিষ্ট থেকে যাবে, অক্সিজেন আগে শেষ হয়ে যাবে, 2 মোল হাইড্রোজেনের সাথে 1 মোল অক্সিজেন বিক্রিয়া করেই পানি উৎপন্ন করবে, আমাদের এক্সট্রা থেকে যাবে কি 2 মোল হাইড্রোজেন। তাহলে কি এখানে লিমিটিক বিক্রিয়ক কি, লিমিটিক বিক্রিয়ক হচ্ছে অক্সিজেন, সে আগে শেষ হয়ে গেছে। আচ্ছা এখানে দেখো কিছু শর্টকাট টেকনিক আছে কিছু কিছু বের করার, যেমন শতকরা থেকে পিপিএম কীভাবে বের করে, তারপর মোলারিটি থেকে পার্টস পার বিলিয়ন পিপিবি, পার্টস কিন্তু মিলিয়ন না, এটা হচ্ছে বিলিয়ন, পার্টস পার পিপিবি কীভাবে বের করে, মোলারিটি ও মোলারিটির মধ্যে সম্পর্ক কী, শতকরা থেকে কীভাবে পিপিএম বের করে, পার্সেন্টেজের সাথে যদি 10,000 গুণ করে দেয় তাহলে তোমার বের হয়ে যাবে, কারণ 1% সমান মানে 1 ডিভাইডেড বাই 100, আর পার্টস পার মিলিয়ন কি 1/10⁶, এভাবে। আর মোলারিটি থেকে পার্টস পার মিলিয়ন বের করার, মোলারিটি থেকে পার্টস পার মিলিয়ন বের করার সূত্র কি, মোলারিটির সাথে আণবিক ভরের গুণ করব, তার সাথে গুণ করবো হচ্ছে 10⁶। আর মোলারিটি আর মোলালিটি এর মধ্যে সম্পর্ক কি, মোলালিটি সমান 1000 মোলারিটি সমান কি 1000 মোল, এটা ভাগ দেবো আমি 1000, তার সাথে আবার একটু এই কী বলে এটাকে তোমার ঘনত্ব আছে, এভাবে তুমি রিপিট মোলারিটি এবং মোলারিটির সম্পর্ক আমরা এই সমীকরণের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। আচ্ছা এবার আয়ো ডি মিতি এবং আয়ো ডো মিতি, আয়ো ডি মিতি ডোমিতি। আচ্ছা আয়ো ডিমিতি কি, যে প্রক্রিয়ায় সরাসরি আয়োডিন দ্রবণকে, প্রক্রিয়ায় সরাসরি আয়োডিন দ্রবণকে টাইট্রান হিসেবে ব্যবহার করে, কী করে টাইট্রান হিসেবে ব্যবহার করে কোনো বিজারক পদার্থের পরিমাণ নির্ণয় করা হয়, তাকে কি বলা হয়, আয়োডিমিতি বলা হয়। যে প্রক্রিয়া সরাসরি আয়োডিন দ্রবণকে টাইট্রান হিসেবে ব্যবহার করে, কী করে টাইট্রান হিসেবে ব্যবহার করে, কী করে কোনো বিজারকের পদার্থের পরিমাণ নির্ণয় করা হয়, তাহলে কি বলা হয়, আয়োডিমিতি বলা হয়। আর আয়োডিমিতি কি, জারক পদার্থকে প্রথমে আয়োডাইড থেকে আয়োডিন মুক্ত করে এবং পরে সেই আয়োডিনকে সোডিয়াম থায়াসালফেট, এই যে হচ্ছে তোমার সোডিয়াম সালফেট দ্বারা টাইট্রেশন করে পরিমাণ নির্ণয় করা, তাকে কি বলা হয়, আয়োডোমিতি। আচ্ছা এটা মনে রাখার এই কি, তোমার 1 মোল আয়োডিন 2 মোল সোডিয়াম, 1 মোল আয়োডিন 2 মোল সোডিয়াম থায়াসালফেট। আচ্ছা জারণ বিজারণ টাইট্রেশনে কিছু গুরুত্বপূর্ণ সহগ আছে, গাণিতিক সমস্যার জন্য তোমার এই অনুপাতগুলো মনে রাখা জরুরি। 5 মোল ফেরিকের সাথে কি 1 মোল তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট, 6 মোল ফেরিকের সাথে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট, আর 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে 5 মোল তোমার কি সোডিয়াম থায়াসালফেট। আচ্ছা এবার কি নির্দেশক, হ্যাঁ এই জিনিসটা খুবই পরীক্ষা ইম্পর্টেন্ট, আসে অনেকবারই আসছে, কি নির্দেশক কি, ধরো টাইট্রেশনের সময় সঠিক নির্দেশক নির্বাচন করা জরুরি, হ্যাঁ মানে তুমি তো আর দেখলে বুঝবো না যে এটা অ্যাসিড না ক্ষার, হ্যাঁ কিছু নির্দেশক ব্যবহার করে আমরা এটা বুঝতে পারবো যে এটা অ্যাসিডিক না ক্ষারীয়, হ্যাঁ তো কী নির্দেশক আছে, কী নির্দেশক আমরা ব্যবহার করি এটা আমরা একটু জানিয়ে রাখি, যে কোন ক্ষেত্রে আমরা কী নির্দেশক ব্যবহার করি, কি তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার, এটার ক্ষেত্রে আমরা যে কোনো নির্দেশক ব্যবহার করতে পারি, যেমন কি মিথাইল অরেঞ্জ, ফেনফথ্যালিন। মনে রেখো তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার হলে আমরা যে কোনো নির্দেশক ব্যবহার করতে পারি, যেমন মিথাইল অরেঞ্জ এবং ফেনফথ্যালিন। আচ্ছা এবার যদি হয় তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, তখন কি মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড ব্যবহার করব। যদি পরীক্ষা আসে যে তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষার, এর জন্য আমরা কি নিচে ব্যবহার করতে পারি নির্দেশক হিসেবে, 4টা জিনিস দিয়ে দিল, তখন যদি অপশন থাকে মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড, অ্যান্সার হবে সেইটা। অথবা এমনও দিতে পারে মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড কোনটাই নির্দেশকের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, এরকম 4টা অপশন দেবে। হ্যাঁ তুমি জানিয়ে রাখো যে তীব্র অ্যাসিড মৃদু ক্ষারের ক্ষেত্রে আমরা ব্যবহার করি মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড। আচ্ছা এবার কি মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, আচ্ছা আগে ছিল কি তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, এবার হচ্ছে মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, এটার ক্ষেত্রে আমরা ব্যবহার করি ফেনফথ্যালিন, আচ্ছা এবার কি মৃদু অ্যাসিড মৃদু ক্ষার, এবার কি দুইটাই মৃদু, কোনো উপযুক্ত নির্দেশক নাই, মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষারের ক্ষেত্রে কোনো কী বলে নির্দিষ্ট কোনো উপযুক্ত কোনো নির্দেশক নাই। তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের কি যে কোনো তীব্র অ্যাসিড মৃদু ক্ষারের জন্য মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড, মৃদু অ্যাসিড বা তীব্র ক্ষারের জন্য ফেনফথ্যালিন, আর মৃদু অ্যাসিডের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো উপযুক্ত নাই। তো আর কিছু ম্যাথ করার সময় দেখা যাবে এসটিপি বা এসএটিপি এগুলো দিয়ে দেবে। এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, কি এসটিপি, এখানে তাপমাত্রা কত হয় তোমার 0 ডিগ্রি, এসটিপিতে তাপমাত্রা হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড, হচ্ছে সেন্টিগ্রেডের জন্য, কেলভিন স্কেলে হয় তোমার 273 কেলভিন, আর চাপ সবসময় 1 ATM মানে 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার থাকে, আর আয়তন সবসময়
22.4, 22.4। এসটিপি পরীক্ষা আসতে পারে, হ্যাঁ, যে এসটিপিতে তোমার তাপমাত্রা কী থাকবে, সেন্টিগ্রেডের তাপমাত্রা কী থাকে? অ্যান্সার হচ্ছে 0 ডিগ্রি। কেলভিনে থাকলে 273, চাপ সবসময় এসটিপিতে চাপ কত থাকে? 1 atm। আর আয়তন, এটা অনেক ইম্পর্টেন্ট যে এসটিপিতে আয়তন কত থাকে? 22.4। আর এসএটিপি কি? স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এইখানে দেখো তাপমাত্রা কত থাকে? একটু আগে দেখছি আমরা 0, কিন্তু এসিটিভিতে কত? 25। এসিটিভিতে 25 বা ক্যালভিনে থাকে 298। ওই যে 273 সাথে 25 যোগ করলেই 298 হয়ে যাবে। আর চাপ কত? 100 কিলো প্যাসকেল। আগে চাপ ছিল কত? 1 atm, কিন্তু না, এসিটিপিতে হলো কত? 100 কিলো প্যাসকেল। আবার এসটিপিতে ছিল আমাদের আয়তন ছিল 22.4, কিন্তু এসিটিপিতে আমাদের আয়তন কত? 24.789। 24.789, দুটার মধ্যে কি কিন্তু পার্থক্য আছে। এসটিপিতে 0 ডিগ্রি, তোমার এসিটিপিতে 25, এসটিপিতে 273 কেলভিন, এসিটিপিতে 278, এসটিপিতে তোমার প্রেশার হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার, আর তোমার চাপ হচ্ছে এসটিপিতে চাপ হচ্ছে 100 কিলো প্যাসকেল, আর এসটিপিতে তোমাদের ভলিউম হচ্ছে 22.4, আর এসিটিপিতে হচ্ছে 24.789। তো এটা তো আমি দেখলামই। জারণ সংখ্যা বনাম যোজনী, হ্যাঁ, জারণ সংখ্যা বনাম যোজনী। জারণ সংখ্যা কি? এটি ধনাত্মক। জারণ সংখ্যা কি? ধনাত্মক, ঋণাত্মক, শূন্য, এমনকি ভগ্নাংশ হইতে পারে। জারণ সংখ্যা কি হইতে পারে? ধনাত্মক, ঋণাত্মক, শূন্য, এমনকি ভগ্নাংশ আকারেও থাকতে পারে। যেমন কি সোডিয়াম থায়োসালফেটে এবং এখানে সোডিয়াম থায়োসালফেটে এই যে সালফার আছে, এর জারণ সংখ্যা কি? +2.5, ঠিক আছে। আর যোজনে কি? এটি সবসময় একটি পূর্ণ সংখ্যা এবং এর কোনো চিহ্ন নাই। এই যেমন প্লাস মাইনাস নাই আগে, জারণ সংখ্যা কোনো, যোজনীতে কোনো প্লাস মাইনাস নাই, কিন্তু জারণ সংখ্যা কিন্তু প্লাস মাইনাস থাকবে, চিহ্ন থাকবে। তাহলে কি জারণ সংখ্যা কি হবে? ধনাত্মক হবে, ঋণাত্মক হবে, ভগ্নাংশ হইতে পারে, এমনকি শূন্য হইতে পারে, কিন্তু যোজনী সময় কি একটা পূর্ণ সংখ্যা হবে। আচ্ছা, টাইট্রেশন গ্রাফ ও পিএইচ এর পরিসর। আমরা একটু আগে টাইট্রেশন পেলাম না, যে টাইট্রেশনে মৃদু অ্যাসিড মৃদু ক্ষারে কী হবে, হ্যাঁ। আচ্ছা দেখো, তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, তীব্র অ্যাসিড তীব্র ক্ষার যদি আমি করি, তখন পিএইচ এর পরিবর্তন কি? পিএইচ এর পরিবর্তন থাকবে 3 থেকে 11-র মধ্যে। 3 কি? তীব্র অ্যাসিড, হ্যাঁ, তীব্র অ্যাসিড তীব্র ক্ষার। এই যে তো পিএইচ স্কেল হলে এটা তো 7 হয়, 6, 5, 4, 3, 2, 8, 9, 10, 11, ওই জায়গায় তোমার 12, 13, 14 পর্যন্ত, এখানে পর্যন্ত। তো আমরা যদি তীব্র অ্যাসিড তীব্র ক্ষার হয়, তখন এর মান হবে এই 3 থেকে 11 পর্যন্ত। এটা হচ্ছে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার। তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, এখানে পিএইচ এর পরিবর্তন হবে 3 থেকে 7 পর্যন্ত। 3 থেকে 7 পর্যন্ত একটু অম্লীয় ভাব থাকবে, কারণ অ্যাসিড যেহেতু তীব্র, তাইলে কি এটার মধ্যে একটা অম্লীয় ভাব থাকবে। 3 থেকে 7-এর মধ্যে থাকবে। 3 কি? অ্যাসিডিক, এর থেকে 7 কি? তোমার নিউট্রাল। আর মৃদু অ্যাসিড তীব্র ক্ষার কি? তার উল্টা, এবার থাকবে 7 থেকে 11-এর মধ্যে থাকবে। 7 থেকে 11-এর মধ্যে থাকবে। আমি যদি তীব্র মানে মৃদু অ্যাসিড আর তীব্র ক্ষার যোগ করি, তাহলে তার মান হবে 7 থেকে 11-এর মধ্যে। কারণ কি? এটা একটা ক্ষারীয় অঞ্চল। 7 থেকে, কারণ তীব্র ক্ষার যেহেতু, অবশ্যই তার ক্ষারের প্রভাব বেশি থাকবে, যার ফলে 7 থেকে 11-এর মধ্যে তার নাম্বারিংগুলো থাকবে। আচ্ছা দেখো, প্রাইমারি, এগুলা পড়ার সময় অনেকবার সামনে আসে যে প্রাইমারি ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, প্রাইমারি স্ট্যান্ডার্ড, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, এগুলো সরাসরি মাথায় রাখবা, একবার মাথায় রাখবা। কী কী প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কী কী? যারা বায়ুর উপাদান দ্বারা আক্রান্ত হয় না, শেষ, এবং ঘনমাত্রা অপরিবর্তিত থাকে। কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা? যারা বায়ুর উপাদান দ্বারা আক্রান্ত হয় না। হ্যাঁ, বায়ুর উপাদান কী কী? অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন, কার্বন, হিলিয়াম, অনেক কিছু আছে। মূলত কি? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন কি বায়ুর মূল উপাদান। তাহলে কি যারা বায়ুর মূল উপাদান দ্বারা আক্রান্ত হয় না, হ্যাঁ, বায়ুর মূল উপাদান দ্বারা আক্রান্ত হয় না এবং যাদের ঘনমাত্রা থাকে কি অপরিবর্তিত, তারাই কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। কি কি আছে? সোডিয়াম বাইকার্বনেট, এটা একটা কি তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড। অক্সালিক অ্যাসিড, হ্যাঁ, এটাও কি একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড। আর হ্যাঁ, সাধারণত কি হয় তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থে সবসময় একটা সি থাকে, হ্যাঁ, এটা সি থাকলে মোটামুটি এটা একটু জানার জন্য আর কি, যে হঠাৎ করে 4টা দিল, তুমি বুঝতেছো না যে কোনটা, তখন দেখবা যে ওই জায়গায় সি আছে কিনা। সাধারণত কার্বন থাকলে ওইটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হয়, সবসময় না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই। যদি দেখো যে সি আছে, কার্বন আছে, তখন মনে করবা যে এইটাই প্রাইমারি স্ট্যান্ডার্ড। যদি না জানো, তুমি না জানা থাকে, আর যদি তোমার মুখস্থ থাকে, তাহলে তো তোমার কোনো
প্যারাই নাই, একসাথে তুমি পাইরে গেলা যে এটাই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর যদি দেখো যদি না পারো তখন দেখবে কোনটার মধ্যে সি আছে। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি? যারা বায়ুর উপাদান দ্বারা আক্রান্ত হয় না এবং যাদের ঘনমাত্রা অপরিবর্তিত থাকে। এবং উদাহরণ কি? সোডিয়াম বাইকার্বনেট, অক্সালিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট। আর দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড যেটা হবে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড কি তার উল্টো হবে না? আচ্ছা, প্রাইমারি স্ট্যান্ডার্ড বলছি যারা বায়ুর উপাদান দ্বারা আক্রান্ত হয় না তারাই কি প্রাইমারি স্ট্যান্ডার্ড। আর সেকেন্ডারি কি কি? বায়ুর উপাদান দ্বারা আক্রান্ত হয়। প্রাইমারির উল্টাটা কি? সেকেন্ডারি। প্রাইমারিতে কি হইতো? বায়ুর উপাদান দ্বারা আক্রান্ত হইতো না। আর সেকেন্ডারিতে কি? বায়ুর উপাদান দ্বারা আক্রান্ত হবে। এখানে দেখো এর উদাহরণ কি কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপরে তোমার সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আরও কি তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড। সোডিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এগুলো একটু জানিয়ে রাখো। স্পেকট্রোফটোমেট্রি ও বিয়ার ল্যাম্বার্ট সূত্রে কিছু কিছু সীমাবদ্ধতা আছে। পরীক্ষা আসতে পারে যে তোমার বিয়ার ল্যাম্বার্ট সূত্রের বা স্পেকট্রোমেট্রির সূত্রের সীমাবদ্ধতা কী কী। বিয়ার ল্যাম্বার্ট সূত্রটি কেবলমাত্র অতি লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। বিয়ার ল্যাম্বার্ট সূত্রটি কিসের জন্য প্রযোজ্য? অতি লঘু দ্রবণের জন্য প্রযোজ্য। আর দ্রবণটি যদি খুব বেশি ঘন হয় তবে আলোক শোষণ রৈখিক থাকে না। দেখো গ্যাসের আণবিক ভর ও ঘনত্ব, গ্যাসের আণবিক ভর ও ঘনত্ব এদের দুটোর মধ্যে যে সম্পর্ক, গাণিতিক কি বলে তাদের মধ্যে যে সম্পর্ক, তার কি এ দেখো তোমার PM সমান DRT। এটা সূত্র আসতে পারে পরীক্ষায় যে গ্যাসের ঘনত্বের সাথে আণবিক ভরের সম্পর্ক নিচের কোন সূত্র দ্বারা প্রকাশ করা হয়। গ্যাসের ঘনত্বের সাথে আণবিক ভরের সম্পর্ক নিচের কোনটি দ্বারা প্রকাশ করা হয়? 4টে অপশন দিয়ে দিল, অপশন যদি থাকে এইটা হবে তোমার অ্যান্সার। এখানে P কি? P সমান প্রেশার, চাপ জানো। M কি? আণবিক ভর। P আর M চাপ এবং আণবিক ভরের গুণফলের সাথে সমান কি? এই দেখো এই যে D কি বলছে তোমার ঘনত্ব আছে যেহেতু, তাহলে D অবশ্যই তোমার কি থাকবে এই জায়গায়। D কি? ঘনত্ব। আর কি? গ্যাস ধ্রুবক, এটা জানো এই যে 8.31, হ্যাঁ একটা নাম্বার আছে না ওইটা। আর T কি? তাপমাত্রা। T হচ্ছে কি? তোমার তাপমাত্রা। তাহলে আমি পাইলাম যে এখানে দেখো কি বলছে, গ্যাসের ঘনত্ব, এই যে ঘনত্ব এর সাথে আণবিক ভরের কি সম্পর্ক? আণবিক ভর হচ্ছে তোমার M। এই সম্পর্ক কি? এইটা PM = DRT। লঘুকরণ সূত্র কি? লঘুকরণ সূত্র দ্রবণকে পাতলা করলে ঘনমাত্রা পরিবর্তনের সূত্র। এটা কি? দেখো তোমার V1S1 = V2T2, মানে ভলিউম আর যদি মোলারিটি থাকে তাহলে তোমার এই সূত্রটা তুমি বের করতে পারবা। এটা বোঝাই যায় V1 মানে ভলিউম, যদি তোমার প্রথম একটা ভলিউম থাকে সেটা হচ্ছে তোমার V1, শেষ ভলিউম তোমার V2, প্রথম মোলারিটি তোমার S1, শেষ মোলারিটি তোমার S2। এর মধ্যে যে কোনো একটা দেওয়া থাকবে না, 3টে থাকবে, ওই একটা বের করা যায় এইভাবে। আচ্ছা, জারণ বিজারণের ইলেকট্রন স্থানান্তর, বিশেষ বিশেষ ইলেকট্রন স্থানান্তরিত করা হয়। তো এটা পরীক্ষা আসতে পারে যে তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট, হ্যাঁ কয়টা ইলেকট্রন গ্রহণ করে? তখন এইটা আবার 2টা আছে। দেখো খেয়াল করো, এটা একটু বিশেষভাবে মনে রাখো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি অম্লীয় দ্রবণ হয়, অম্লীয় হয়, তখন সে কী করবে? 5টা ইলেকট্রন গ্রহণ করবে। খেয়াল রেখো কী হবে তখন। দেখো ম্যাঙ্গানিজ +7 আছে, 5টা ইলেকট্রন গ্রহণ করার ফলে কী হবে? 2+ হয়ে যাবে। হ্যাঁ 7টা আয়ন থেকে যে 2টা আয়নের +7 থেকে +2 তে রূপান্তর কী করে? 5টা ইলেকট্রন গ্রহণ করছে। সে কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি? অম্লীয় দ্রবণে গেল। এইবার আসো ক্ষারীয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবার কি? ক্ষারীয় অথবা নিরপেক্ষ। ক্ষারীয় অথবা নিরপেক্ষতে কী করে? সে 3টি ইলেকট্রন গ্রহণ করে। যদি পরীক্ষায় থাকে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অম্লীয় দ্রবণে কয়টি ইলেকট্রন গ্রহণ করে, তখন দেওয়া হচ্ছে তোমার 5টি ইলেকট্রন গ্রহণ করে। আর যদি বলা হয় ক্ষারীয়তে বা নিরপেক্ষতে কয়টি ইলেকট্রন গ্রহণ করে, সে করে মাত্র 3টি ইলেকট্রন গ্রহণ করে। আচ্ছা, এ দেখো কি করছে? +7 থেকে সে +4-এ রূপান্তরিত হয়েছে। এবার দেখো পটাশিয়াম ডাইক্রোমেটের ব্যাপারে। পটাশিয়াম ডাইক্রোমেট কী করছে? 6টা ইলেকট্রন গ্রহণ করছে। এখন তুমি তো বলবা এখানে +6 থেকে +3 হইল কেন? 6টা ইলেকট্রন করলে তো 6টা কমে যেত। এখানে মজার ব্যাপার আছে, দেখো এখানে একটা নাই কিন্তু, হ্যাঁ একটা 3টে গ্রহণ। দেখো এখানে কিন্তু 2টা আছে ক্রোমিয়াম আছে 2টা, তাহলে 3 দুগুণী কত? 6। 6টা ইলেকট্রন গ্রহণ করছে। দেখো একটাই করছে কয়টা? 3টা। 6 থেকে 3-এর রূপান্তর +6 থেকে +3 হয়েছে, 3টা করছে। তাহলে ক্রোমিয়াম আছে 2টা, 3 দুগুণে কত? 6টা। তাহলে কি পটাশিয়াম ডাইক্রোমেট কি করছে? 6টা ইলেকট্রন গ্রহণ করছে। মাথা রাখবা, পটাশিয়াম ডাইক্রোমেট করছে কি? 6টা, কারণ এখানে 2টা ক্রোমিয়াম আছে। আচ্ছা, এবং অক্সালিক অ্যাসিড কি করছে? অক্সালিক অ্যাসিড কি করছে? যখন জারক, অক্সালিক অ্যাসিড যখন জারক তখন 2টি ইলেকট্রন গ্রহণ করে, আর অক্সালিক অ্যাসিড যখন বিজারক তখন
2টি ইলেকট্রন বর্জন করে। H2O2 এটা হলো অক্সালিক অ্যাসিডের তোমার সংকেত। তাই H2O2 কি মানে H2O2 অক্সালিক অ্যাসিড কী করছে, যখন জারক 2টা ইলেকট্রন কী করছে গ্রহণ, অক্সালিক অ্যাসিড যখন বিজারক তখন 2টা ইলেকট্রন কী করছে বর্জন করছে। আচ্ছা, চাইট্রাসহ নির্দেশকের বর্ণ পরিবর্তন চার্ট। আচ্ছা দেখো, যদি আমি মিথাইল অরেঞ্জ ওই জায়গাটা পড়ছিলাম না যে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, হ্যাঁ, তা ফেনফথলিন এগুলো আমি যদি দেই, আচ্ছা দেখো যদি মানে কি পরিবর্তন আসবে সেটা একটু দেখো। যদি আমি মিথাইল অরেঞ্জ দেই নির্দেশক হিসেবে, অম্লীয় মাধ্যমে কি হবে, লাল হয়ে যাবে, আর ক্ষারীয় মাধ্যমে কি হবে, হলুদ, এবং পিএইচের রেঞ্জ থাকবে কত 3.1 থেকে 4.4। মিথাইল রেড যখন দেবো অম্লীয় মাধ্যমে হবে কি, সেটা হয়ে যাবে লাল, ক্ষারীয় মাধ্যমে হলুদ, তোমার পিএইচের রেঞ্জ 4.2 থেকে 6.3। আবার লিটমাস পেপার যখন দেব তখন কি তোমার অ্যাসিডের মধ্যে হবে লাল, ক্ষারের মাধ্যমে হবে নীল, রেঞ্জ হচ্ছে 5 থেকে 8। আর ফেনফথলিন যখন দেব তখন হয়ে যাবে বর্ণহীন, মানে কোনো বর্ণ থাকবে না, আর ক্ষারীয় মাধ্যম হয়ে যাবে কি লাল, গোলাপি লাল গোলাপি না। আর পিএইচের মধ্যে থাকবে কি 8.3 থেকে 10 পিএইচের রেঞ্জ। এগুলো তোমরা একটু দেখার জন্য দেখে রাখবা, হ্যাঁ, যে গ্যাসের মোল ভগ্নাংশ আংশিক চাপ কি। মোল ভগ্নাংশ আমি এইভাবে বের করবো, এটা হচ্ছে মোল ভগ্নাংশ। এই ভগ্নাংশ কি মোলের মধ্যে নির্দিষ্ট গ্যাসের যে অংশ, এইটাই আমি মোল ভগ্নাংশ। মোট মোলের মধ্যে নির্দিষ্ট গ্যাসের অংশই কি মোল ভগ্নাংশ। এটা হচ্ছে আংশিক চাপের সূত্র। তারপর হচ্ছে তোমার কি লঘুকরণ তো একটু আগে দেখলামই, তোমার B1S1 B2S2, তারপর অ্যাসিড ক্ষার দ্রবণে, এগুলো তোমরা একটু জাস্ট দেখার জন্য দেখে রাখো। আচ্ছা দেখো, এবার আমরা বিগত সালে দু একটা MCQ দেখার চেষ্টা করি তৃতীয় অধ্যায়ের থেকে। সেটা হচ্ছে কি 22.4 রিপিট। এবার দেখো তৃতীয় অধ্যায়ের আমরা বিগত সালে প্রশ্ন একটা বিশ্লেষণ করি, সেটা দেখি 22.4 লিটার গ্যাস STPতে কয় মোল। একটু কিন্তু আমরা দেখছিলাম STPতে কয় মোল, 1 মোল। 1 মোলে কত হয় STPতে 22.4। STPতে অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন কত 22.4। আর দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট অম্লীয় মাধ্যমে কতটি ইলেকট্রন গ্রহণ করে, একটু আগে দেখছি কিন্তু এইমাত্রই দেখছি যে অম্লীয়, ক্ষারীয়, হ্যাঁ এভাবে দেখলাম। তারপর অক্সালিক অ্যাসিড জারক অবস্থায়, বিজারক অবস্থায় কয়টি ইলেকট্রন গ্রহণ করে, বর্জন করে। তো এখানে কি হয়েছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট অম্লীয় মাধ্যমে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, 5টা। ওই যে +7 থেকে +2-তে রূপান্তরিত হয়েছিল, একটু আগে দেখলাম না। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট কী হয়েছিল, +7 থেকে +2-তে রূপান্তরিত হয়েছিল, 5টা ইলেকট্রন গ্রহণ করছিল।